আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। আষাঢ় মাস শেষ হতে চলল, তবুও তেমনভাবে বর্ষা দেখা নেই। মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। বৃষ্টিপাতের এই ঘাটতি দুশ্চিন্তায় ফেলেছে শস্যগোলা চাষিদের। বৃষ্টির অভাবে আমন চাষ কীভাবে করবেন তা নিয়ে চিন্তিত তারা। কৃষকরা জানাচ্ছেন কোনো ক্রমে সাবমার্সিবল থেকে জল দিয়ে বা অন্য উপায়ে সেচ দিয়ে বীজ বাঁচানো হচ্ছে। অন্যান্য বছর এ সময় ধান রোপণের কাজ চলে জোর কদমে, কিন্তু এবার জলের অভাবে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না তারা। এদিকে সাবমার্সিবলে জলে চাষ করতে গিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গেছে। বীজ বড় হয়ে গেলে ফলন মার খাবে, লোকসানের মুখে পড়তে হবে কৃষিজীবীদের। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবছর 33,77,250 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় কিছুটা কম। বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে 50% কাছাকাছি। যদিও কৃষি দপ্তরের দাবি এখনও যথেষ্ট সময় আছে। অগাস্টের মাঝামাঝি পর্যন্ত চলে ধান রোপণের কাজ। পাশাপাশি উন্নত প্রযুক্তিতে কম জলে ধান চাষ করার পরামর্শ দিচ্ছে কৃষি দপ্তর। বাজারে আলুসহ সবজির দাম চড়া। অনেক সবজির দাম তো আবার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স জেলা জুড়ে অভিযান শুরু করেছে। বর্ধমান শহরের তেঁতুলতলা, রানীগঞ্জের খুচরা ও পাইকারি বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। এছাড়াও পাল্লা, শ্রীরামপুর এবং পোলেমপুরের সবজি বাজারেও সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান চলে। আলু, পেঁয়াজ, আদা সহ বিভিন্ন শাকসবজির দাম যাচাই করে নথিভুক্ত করছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। যারা বেশি দাম চাইছে তাদেরকে সতর্ক করা হয়। বেশি দাম নেওয়ায় বিক্রেতাকে টাকা ফেরত দিতেও বাধ্য করা হচ্ছে, এমন ছবিও ধরা পড়েছে। টাস্ক ফোর্সের অভিযানের ফলে সবজির দাম অবশ্য কিছুটা কমেছে। এদিকে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে সবজি তুলে দিতে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলা পরিষদের উদ্যোগে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের সামনে আলু, পেঁয়াজ, পটল, বেগুন ইত্যাদি স্টল খুলে সেখান থেকে বাজার দরের প্রায় অর্ধেক দামে প্রয়োজনীয় সবজি তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে। এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলাতেও অবৈধ নির্মাণ ও অবৈধ দখলদারি সরাতে চলছে উচ্ছেদ অভিযান। একাধিক জায়গায় ইতোমধ্যেই দখলমুক্ত করা হয়েছে। কাটোয়া, কালনাতেও এই অভিযান চলেছে। ধুমধামের সঙ্গে জেলায় পালিত হল রথযাত্রা উৎসব। কাটোয়া, কালনা, মেমারি, গলসি, জামালপুর সব জায়গাতেই রথযাত্রাকে কেন্দ্র করে জেলাবাসী উৎসবে মেতে ওঠেন। অনেক জায়গায় বসেছে মেলা। এবারেও বর্ধমান শহরে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে রাজপরিবারের ঐতিহ্য মেনে উদযাপিত হল রথযাত্রা উৎসব। কাঞ্চননগরের রথের রশিতে টান দেন সাংসদ কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক। আউশগ্রামের গোস্বামী পরিবারের রথের রশিতে টান দেন মহিলারা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য জামালপুরের কুলিন গ্রামে রথযাত্রা এবারেও ভক্ত সমাগমে ভরে ওঠে। জামালপুরের সেলিমাবাদের রথযাত্রায় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ রথের রশিতে টান দেন। এদিকে রথযাত্রা আসতেই বাঙালির মনে বেজে উঠেছে উৎসবের সুর। রথযাত্রার দিন থেকে অনেক জায়গায় শুরু হয়ে যায় বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। কুমোরটুলিতে এদিন থেকেই শুরু হয়ে যায় প্রতিমার কাঠামোয় মাটি লেপার কাজ। এদিন বর্ধমানের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হতে দেখা গেল। দুদিনের জাতীয় পুতুল নাট্য উৎসব হয়ে গেল বর্ধমান টাউন হলে। পুতুল নাটক উপভোগ করতে দুদিন বেশ ভালোই ভিড় হয়। বড়দের সঙ্গে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্ধমান দি পাপেটিয়ার্স আয়োজিত পুতুল নাট্য অনুষ্ঠানে বাংলা এবং দেশের বিভিন্ন রাজ্যের পুতুল নাটক পরিবেশিত হয়। ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তর স্বীকৃত ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পরিচালিত তৃতীয় ভারতীয় অনূর্ধ্ব ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল বর্ধমানে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই প্রতিযোগিতায় ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, হিমাচল প্রদেশ, গুজরাট, হরিয়ানা এবং বাংলা অংশ নেয়। ফাইনালে বাংলা 2-0 গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।